নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাত্বিক। আজকে সুচিত্রা ভট্টাচার্যের একটু অন্যরকম একটা গল্প নিয়ে এলাম। শুনে দেখুন, খুব ভালো লাগবে গল্পটি। আজকের গল্প ৬৯ আর ৬৩। হানিমুনে চলেছেন তপোধীর আর করুণা। ট্রেন ছাড়তে এখনো মিনিট 10 বাকি। শেষবারের মতো মালগুলো গুনে নিচ্ছেন তপোধীর। সুটকেস 1, প্লাস্টিকের থলি 2, বালতি ব্যাগ 1, ঢাউস কিট ব্যাগ 1, কাঁধ ঝোলা ব্যাগ 1, টিফিন ক্যারিয়ার 1, ওয়াটার বটল 1। ওহো, ছোট বেডিংটাও তো আছে ট্রেনের জন্য। মোট তবে হলো গিয়ে 9। সঙ্গের গন্ধমাদনটিকে ধরলে অবশ্য হয় 10। হাঁটতে চলতে দিশা পায় না, ধপাধপ যেখানে সেখানে বসে পড়ে। ওটাও একবার দাঁড়িয়ে পড়লে নড়াইকার সাধ্যি। এমন মেয়ে মানুষ গন্ধমাদন ছাড়া আর কি। জানলার ধারে কেমন ঘরটি হয়ে বসে পড়েছে দেখো। সাংসারিক নির্দেশ দেওয়া চলছে পুত্রবধূকে। তপোধীর অধৈর্যভাবে বললেন, পাটা একটু তোলো তো, সুটকেসটা ভেতরে ঠেলি। একগাল জর্দা পান মুখে অবহেলা ভরে তাকালেন করুণা। তাড়া করো না তো, সব হবে, রন্টু সব ঠিক করে দেবে। আমার তাড়া আছে, পা সরাও। আহ, চুপ করে একটু বসো তো, কাজের কথা সেরে নিতে দাও। কাজের কথা না গুষ্টির পিণ্ডি। তপোধীর উবু হয়ে বসে পড়লেন। ঠেলে ঠেলে বালতি ব্যাগ ঢোকাচ্ছেন বার্থের নিচে। 7 দিনের জন্য বেড়াতে যাওয়া, তার জন্য মালও কিছু নিয়েছেন বটে করুণা। নিয়েই দায় শেষ, এখন ম্যাও সামলাবে এই বুড়ো চাকর। তপোধীর প্রায় হামাগুড়ি দিয়ে এবার টানলেন সুটকেসটাকে। সঙ্গে সঙ্গে ছুটে এসেছে রন্টু। ওটা এখানে থাক বাবা, মা পা রাখবে। তারপর রাতে কেউ নিয়ে নেমে গেলে কি হবে? তোমার মার ঘুম ভাঙবে। ব্যস্ত হতে হবে না, চেন দিয়ে বেঁধে দিচ্ছি। চাবিটা শুধু কাছে ঠিক করে রাখো, হারিও না, তাহলেই হবে। তপোধীর সোজা হলেন অগত্যা। গিন্নির কাছে হেরে যাওয়া মুখে বসেছেন এক কোণে। মরুককে যাক, যে যা খুশি করুক। এখন তিনি এদের হাতের পুতুল, যেমন ইচ্ছে নাচাচ্ছে। কথা নেই বার্তা নেই, হুট করে 2খানা টিকিট এনে হাতে ধরিয়ে দিল। তোমাদের দুজনের তো একসঙ্গে কোথাও যাওয়া হয় না বাবা, যাও একবার জোরে সমুদ্র ঘুরে এসো। আর এই রইল হোটেলের রিজার্ভেশন, 7 দিনে একটু চাঙ্গা হয়ে এসো তো দেখি। প্ল্যানটা অবশ্য রন্টুর একার নয়, এর পেছনে মেয়ে জামাইয়েরও ষড়যন্ত্র আছে। ভালো মানুষ মুখ রন্টুর বউটিও তো কম যায় না। আর ওই যে রিন্টির মেয়ে বাবলি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চুকুর চুকুর করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সে বেটিরও সেদিন কি উল্লাস! কি থ্রিলিং, দাদু দিদা হানিমুনে যাচ্ছে। ভূভারতে কেউ শুনেছে বাবা মার বিবাহবার্ষিকীর দিন এই সব মতলব ভাঁজে ছেলেমেয়েরা? ট্রেনের টিকিট, হোটেলের বুকিং, উপহার দিয়ে বাবা মার বিয়ের 40 বছর পালন করে। ফাজলামি। কামরার জানলায় অরুণাংশু, জামাই। ছেলেরই সমবয়সী, ইঞ্জিনিয়ারিংয়ে ক্লাসমেট ছিল। তখনই রিন্টিকে গেঁথেছে। হাই পাওয়ারে চশমার আড়ালে ছোকরার চোখ হাসছে ফিক ফিক। বাবা, চা খাবেন? তপোধীরের তেমন কোনো নেশা নেই, তবু চায়ের নাম শুনলেই জিভ যেন একটু শুলিয়ে ওঠে। বললেন, লিকার চা হবে? রন্টুর বউ ফুট কাটল। এখানে লিকার চা কোথায় পাবেন বাবা? থাক তাহলে, দুধ চা আমার, তোমার শাশুড়িকে দাও বরং। আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি, নেশার জিনিস বলে কথা। সন্তপর্ণে পিক ফেললেন করুণা। ট্রেন ছাড়লে একটু কফি খাবো। ধন্যী মেয়ে মানুষ, কত যে নেশা! চা, কফি, পান, জর্দা, মৌরি, সুপুরি, জোয়ান, দাঁত মাজার সময় আবার গুড়া কুচাই। সুযোগ পেলে বোধ হয় বিড়ি সিগারেট নস্যিটাও ধরে ফেলতেন। সিগন্যাল হয়ে গেছে। বউয়ের ইশারায় রন্টু নেমে গেল কামরা থেকে। সামনের স্টল থেকে ম্যাগাজিন হাতে দৌড়ে এলো রিন্টি। তপোধীরের হাতে পৌঁছানোর আগেই করুণা খপ করে নিয়ে নিলেন পত্রিকাটি। একগাল হাসিতে মুখ ভরে গেল। ও মা, এই যে দেখছি শচীনের ছবি। তপোধীর সরু চোখে তাকালেন।
তুমি আবার শচীনকে কবে থেকে চিনলে? আমি সবাইকে চিনি, শচীন, আজাদ, মঙ্গিয়া, শ্রীনাথ, তারপর আমাদের ওই ছেলেটা সৌরভ গো, আহা কি মিষ্টি মুখখানা। এই করেই তো দেশের ক্রিকেটটা ডুবলো, যত মূর্খের দল এখন খেলার সমজদার হয়েছে। তপোধীর ভেঙচি উঠলেন, আহা কি মিষ্টি মুখখানা। হ্যাঁ, এই মূর্খ মূর্খ করবে না তো, মেয়েরা কি খেলা বোঝে না? গালি, থার্ড ম্যান, মিডন, মিড অফ সব নাম আমি জানি। এই তো সেদিন রাহুল স্লিপে কি সুন্দর একটা ক্যাচ ধরলো। থাক, নাতি নাতনির মুখের ঝাল খেয়ে আর বিদ্যে ফলাতে হবে না। ট্রেন দুলে উঠল। রিন্টি জানলা দিয়ে হাত গলিয়ে ছুঁলো মাকে, সাবধানে যেও, দুজনে যেন সারাক্ষণ লড়াই করো না। আমাকে বলছিস কেন? তোর বাবাকে বলে দে। বাবা, তুমি কিন্তু একদম মাথা গরম করবে না। তপোধীর জবাব দিলেন না। প্ল্যাটফর্ম সরে যাচ্ছে ধীরে ধীরে, সরে যাচ্ছে কোলাহল, সরে যাচ্ছে ছেলে মেয়ে, পুত্রবধূ, জামাই, নাতনি। হাত নাড়ছে। রন্টুর গলা উড়ে এলো, কেসটা বোধহয় খারাপ হয়ে গেল রে, পুরী সি বিচে না দুটো লাশ পড়ে থাকে স্কন্দ কাটা। তপোধীর ঘুম হয়ে গেলেন। সবই যখন জানা, তখন জোর করে পাঠানোর কি দরকার ছিল? কেন যে টিকিট দুটো কুচিয়ে ফেলেননি তপোধীর? ট্রেন কারশেড পেরোলো, এগোচ্ছে ঘটাং ঘটাং। এখনও শহরের আলো ঘিরে আছে ট্রেনটাকে। তপোধীরের কূপের মাঝবয়সী লোকটি লুঙ্গি তোয়ালে কাঁধে ফেলে বাথরুমের দিকে এগোলো। সামনের 3 যুবক সম্ভবত সেলসে চাকরি করে উচ্চৈস্বরে গল্প জুড়েছে। উল্টো দিকের 2 জানলায় 2 খ্রিস্টান সন্ন্যাসিনী ভাবলেশীন মুখে বাইরের দিকে তাকিয়ে। সব প্যাসেঞ্জার এখনও থিতু হয়নি, অনেকেই ঘুরছে এদিক ওদিক। পাশের কূপে 2টো বাচ্চা কাউ মাউ করে ঝগড়া করছে। যে দঙ্গলটা একটু আগেও এই জায়গাটা বোঝাই করে রেখেছিল, বোধহয় তাদেরই কেউ। সহ্য। করুণা হাতের ম্যাগাজিন তপোধীরের কোলে ফেলে দিলেন। ছোট্ট একটা হাই তুলে বললেন, সকালে কটায় ঠিক আমরা পৌঁছবো গো? তপোধীর বিরক্তির সঙ্গে উত্তর দিলেন, আমি ট্রেনের টাইম টেবিল নই, বলতে পারবো না। সে তো জানি, তুমি হলে গিয়ে খাওয়ার টাইম টেবিল, 7:30টায় এই চাই, 9টায় এই চাই, 12:15টায় এই চাই। দাও কেন? না দিলেই পারো। ওখানে গিয়ে দেবো না। তোমার এই 4:45 মুসম্বি, 5:15টার ছানা, ওসব তুমি নিজে জোগাড় করবে। ভয় দেখাচ্ছ? না, বলে দিচ্ছি, বেড়াতে গিয়ে আমাকে দিয়ে খিদমত খাটাবে, ওটি হবে না। তাহলে করবে কি সারাদিন? মশমশ করে নাক ডাকিয়ে ঘুমোবে? মোটেই না। ঘুরবো ফিরবো, সকাল বিকেল প্রাণ ভরে জগন্নাথ দেবকে দর্শন করব। ছেলে মেয়ের দয়ায় সুযোগটা যখন এসেই গেল। একেই বলে নেমো খারাপ। বিয়ের সময় ক টাকাই বা মাইনে ছিল তপোধীরের, যে বছর বছর বউকে নিয়ে বেড়াতে বেরোবেন? করতেন তো কলেজের মাস্টারি, সাকুল্যে পেতেন 150 টাকা, নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। তারপর যখন মাইনে টাইনে বাড়লো, তখন ছেলে মেয়ের পড়াশুনো নিয়ে হিমশিম দশা। তার মধ্যেও কি বউ ছেলে মেয়ে নিয়ে বেরোননি 2-4 বার? এই পুরীতেই তো গিয়েছিলেন বছর 20 আগে। কপাল খারাপ, পৌঁছেই রিন্টির ধুম জ্বর, কোথাও বেরোনো হলো না, সমুদ্রে নামা হলো না, শুধু হোটেল আর ডাক্তারখানা। তাও মেয়ের জ্বর কমার পর একদিন সবাইকে নিয়ে কন্ডাক্টের ট্যুরে বেরিয়েছিলেন তপোধীর। কোনারক, ভুবনেশ্বর, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন। ফেরার দিন সকালে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়াও হয়েছিল করুণার। সেসব কথা কি করুণা ভুলে গেছে? তপোধীরের ঈষৎ অভিমান হলো। ভার গলায় বললেন, হ্যাঁ, ছেলে মেয়ে তো তোমায় ঘোরাচ্ছে জীবনভর। ঘোরাচ্ছেই তো। মেয়ে জামাই নিয়ে গেল বলে তবু কেদার বদ্রী দর্শন হলো, ছেলের কল্যাণে তিরুপতি, কন্যাকুমারিকা। তার আগে তুমি জীবনভর ঘরেই বন্দি থেকেছ। ছিলামই তো। ধর্মের মধ্যে কম একবার পুরী, একবার দার্জিলিং, আর একবার সিমলা। তারপর থেকে তো শুধু ঘাটশিলা আর শিমুলতলা, শিমুলতলা আর ঘাটশিলা। তুমি একটি 1 নম্বরের মিথ্যেবাদী। রিটায়ারমেন্টের আগে এই পুরী যাওয়ার জন্য তোমাকে 2 বার সেধেছিলাম আমি, টুয়াইস, মনে পড়ে? হবে হয়তো। করুণা অবলীলায় অ্যাক্টিভ জর্দা ছুঁড়লেন মুখে। আমার শুধু মনে পড়ে তোমার সঙ্গে একবার জগন্নাথ মন্দিরে গিয়ে আমার খুব শিক্ষা হয়েছিল। গরুর মতো হেট হেট করতে করতে মন্দিরে ঢোকালে আর 5 বাড়ি দিতে দিতে বার করলে। সে তো
ফেরার ট্রেনের তাড়া ছিল বলে চটপট বলে উঠলেন তপোধীর। ট্রেন কিন্তু ছিল সন্ধেবেলা। তপোধীর অপ্রতিভ মুখে হাসলেন একটু। সেই কথা এখনো মনে পুষে রেখেছ? করুণার গাল ফুলল। আমার সব মনে থাকে, কিছু ভুলি না। তপোধীর চুপ মেরে গেলেন। আর চোখে একবার সহযাত্রীদের দেখলেন, একবার স্ত্রীকে। ওই গোল গোল ফর্সা মুখ, পুতুল পুতুল চোখের মহিলাটিকে 40 বছরেও ঠিক চেনা গেল না। কত দরকারি কথা অনায়াসে ভুলে যায়, অথচ 20 বছর আগের তুচ্ছ স্মৃতিও যত্ন করে সাজিয়ে রাখে মনে। কেন যে এমন হয়? শহরতলি পার হয়ে ট্রেনের গতি বেড়েছে। দুদিকে এখন জমজমাট অন্ধকার, মাঝে মাঝে অস্পষ্ট আলোর ফুটকি। মাঝবয়সী লোকটি লুঙ্গি শোভিত উঠে পড়েছে উপরের বার্থে, এখন শোয়ার তোড়জোড় করছে। দুটি সন্ন্যাসিনীও শোয়ার সিট জোড়া লাগিয়ে নিয়েছে, মুখোমুখি বসে কথা বলছে। 3 যুবকের একজন তপোধীরের পাশে এসে বসল। হাঁটুতে ব্রিফকেস রেখে 3 সঙ্গী তোড়জোড় করছে তাস খেলার। তপোধীর একটু সরে এলেন করুণার দিকে। শেষ ফাগুনের বাতাস হু হু করে ঢুকছে জানলা দিয়ে। ঠান্ডা হাওয়া, তবে কামড় নেই, ভারী নরম মিঠে। কফিওয়ালা এসে গেল, হেঁকে হেঁকে কানের পোকা নাড়িয়ে দিচ্ছে। তপোধীর জানতে চাইলেন করুণাকে, কফি খাবে না? করুণার চোখ জানলার বাইরে, ঘুরলেন, গুমগুমে স্বরে বললেন, থাক। থাকবে কেন, খাও না বলেই কফিওয়ালার দিকে অর্ডার ছুড়েছেন তপোধীর। 2টো কফি দাও দেখি, একটাতে দুধ একটু কম। দুধ তো আমাদের মেশানোই থাকে দাদু। ঠিক আছে, তবে তাই দাও। তুমি এখন কফি খাবে নাকি? করুণার ভুরু কপালে জড়ো। তোমার না কফি খেলে রাত্রিরে ঘুম হয় না? একদিন কিছু হবে না। না, এরপর কাল সকাল থেকেই তো বুক জ্বালা, অম্বল এসব শুরু হবে। সকালের ভাবনা সকালে। কাগজের গ্লাস করুণার দিকে এগিয়ে দিলেন তপোধীর, নিজেরটাও নিলেন, চুমুক দিচ্ছেন। একটু ঝুঁকলেন স্ত্রীর দিকে। যুবকদের কান বাঁচিয়ে নিচু গলায় বললেন, একটা রাত নয় নাই ঘুমোলাম। হঠাৎ এমন বদ খেয়াল? আমাদের তো আর আগে হানিমুন হয়নি। ছেলেমেয়েরা যখন পাঠালোই, তখন নয় আজ রাত থেকেই ন্যাকাম। সকালবেলা যদি বলো ঘুম হয়নি বলে পেটে গ্যাস হয়েছে, তখন কিন্তু আমি তোমার দুধ ধুরি নেড়ে দেব। কফির গ্লাস বাইরে হাওয়ায় ছড়ে দিলেন তপোধীর। 2 হাতের বুড়ো আঙুল দেখালেন স্ত্রীকে। আমার কাঁচকলা হবে, গিয়েই একটা এমন সমুদ্রে স্নান করব, শরীরটা তরতর হয়ে যাবে। সে কি, তুমি সমুদ্রে নামবে নাকি? তাহলে আর পুরী যাওয়া কিসের জন্য? আবার গলা নামালেন তপোধীর। কেন, তুমি নামবে না? মরে গেলেও না। করুণাও ফিসফিস করছেন। জলে নামলে কাপড় চোপড় ঠিক থাকে না। মনে নেই সেবার দীঘায় গিয়ে কি অবস্থা, বাবলি হেসে লুটোপাটি খাচ্ছিল। ও এই কথা, তার ব্যবস্থা হয়ে যাবে। কি হবে? আমার সব খেয়াল থাকে। তোমার জন্য একটা এক্সট্রা আন্ডারওয়্যার এনেছি। আমি আন্ডারওয়্যার পরে সমুদ্রে নামবো? বিস্ময়ে কথাগুলো ঠিকরে এলো করুণার গলে থেকে। তোমার কি ভীমরতি ধরেছে? 3 যুবক তাস খেলতে খেলতে ট্যারচা চোখে তাকাচ্ছে, মুখ টিপে হাসছেও যেন। তপোধীরের লোমলা বড় বড় কান লাল হয়ে গেল। মিনমিনে কিন্তু মরিয়া স্বরে বললেন, অসুবিধের কি আছে, শাড়ি সায়া নিচে পড়বে। ছি, অতই যদি লজ্জা, তবে কারোর একটা সালোয়ার কামিজ আনলে না কেন? চুপ করো তো, পাগলের মতো কথা বলো না। করুণা কাঁধের ওপর আঁচল গুছিয়ে নিলেন। তোমাকেও জলে নামতে হবে না। কেন? প্রেশারের রুগী সমুদ্রে নামবে কি? কালকেই আমি প্রেশার চেক করিয়ে এসেছি, ওষুধও আছে সঙ্গে। থাকুক, রন্টু আমাকে পই পই করে বারণ করে দিয়েছে বাবা যেন নুন জলে না নামে। বললেই হলো, রন্টু কি আমার গার্জেন? তপোধীরের গলায় ঝাঁঝ ফিরে এলো। দেখাশোনা যখন করে তখন গার্জেন তো বটে। এই করে করে তো ছেলেকে মাথায় তুলেছ, বাপকে আর কেয়ার করে না। অমান্যিটাই বা কি করেছে? করেনি? ওইটুকু ছেলেকে পই পই করে হোস্টেলে পাঠাতে বারণ করলাম। হস্টেলে না পাঠালে কি ছেলে মানুষ হয় না? তা ওদের ছেলে, ওরা যা খুশি তাই করেছে,
তোমার কি? আমারও শরীর নিয়ে আমি যা খুশি করব, জলে নামবো, নেমে দেখো আমি পরের ট্রেনেই কলকাতা ফিরে যাব। অসহায় ক্ষোভে দাঁত কিড়মিড় করলেন তপোধীর। করুণা সব পারেন, বপুতেই শুধু গন্ধমাদন নয়, তার মতটিও নড়ানো বড় কঠিন কাজ। একসময় তখন রিন্টি কোলে, রন্টু বছর চারেকের। খুব ব্রিজ খেলার নেশা হয়েছিল তপোধীরের। কলেজ থেকে চলে যেতেন তাসের আড্ডায়, ফিরতেন সেই 10:30-11টায়। করুণা খুব রাগারাগি করতেন, বাপের বাড়ি চলে যাবেন বলে ভয় দেখাতেন। তপোধীর আমল দেননি। হঠাৎ একদিন বাড়ি ফিরে দেখলেন ঘর শুনশান। ছেলে মেয়ে নিয়ে সত্যি সত্যি কোন্নগর চলে গেছেন করুণা। 5-7 দিন মাথা কামাননি তপোধীর, হাত পুড়িয়ে রেঁধে বেড়ে কলেজ করেছেন। তারপর এক সময় টনক নড়ল। কোন্নগরের স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে আরও বিপত্তি। করুণার এক গঁ, ছেলে মেয়ের মাথায় হাত রেখে দিব্যি গালতে হবে, আর কখনো তাস ছবেন না তপোধীর, তবেই ফিরবেন করুণা। তপোধীরকেই হার মানতে হয়েছিল সেবার। সে নিয়ে অবশ্য এখন আর কোনো খেদ নেই তপোধীরের। তাস ছেড়ে ছেলেমেয়ের পিছনে সময় ব্যয় করা আখেরে ভালোই ফল দিয়েছে। দুজনেই কৃতী হয়েছে লেখাপড়ায়, প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সঙ্গে বন্ধন আরও নিবিড় হয়েছে তপোধীরের। বাপ মাকে যথেষ্ট মান্যিগণ্যই করে ছেলে মেয়ে। তবে এই মুহূর্তে সে কথা স্মরণে আনতে রাজি নন তপোধীর। গাল ঝুলিয়ে বসে আছেন। প্রচণ্ড গতিতে একটা ছোট্ট ব্রিজ টপকে গেল ট্রেন। জানালার দিকে তাকালেন না তপোধীর। করুণা হাঁটু চেপে উঠে দাঁড়ালেন, বাথরুমে যাচ্ছেন। 2 সন্ন্যাসিনীর মাঝে কোত্থেকে এসে বসেছে এক দাড়িওয়ালা সাধু, ঝালমুড়ি খাচ্ছে তাড়িয়ে তাড়িয়ে। টিটিকে কাছে আসতে দেখে শুট করে উঠে দাঁড়ালো, গেরুয়া সামলে কেটে পড়েছে দরজা থেকে। 3 যুবক ডুবে আছে রামিতে, কাগজে হিসেব লিখছে বারবার। খেলার পত্রিকাটা উল্টোলেন তপোধীর অসংলগ্নভাবে। 2-4টে পাতা দেখে রেখে দিলেন ম্যাগাজিনটা। করুণা ফিরে এসে বললেন, ম্যাগো বাথরুম কি নোংরা। তপোধীর উত্তর দিলেন না। করুণা মুখ টিপে হাসলেন। রাগ করো কেন, আমি যা বলি ভালোর জন্যেই বলি। তপোধীরের কথা বলার ইচ্ছে ছিল না। করুণা এক দৃষ্টে দেখছেন স্বামীকে। ঠিক আছে বাবা, নেমো সমুদ্রে, বেশিক্ষণ থেকো না। আর তুমি? তপোধীরের ঘাড় শক্ত। গিয়ে দেখা যাবে ক্ষণ। করুণার হাসি ছড়িয়ে গেল। এবার টিফিন ক্যারিয়ারটা পেড়ে দাও দেখি, 9টা বাজে, খাওয়াটা আগে সেরে নাও। তপোধীরের রাগ নিভে এলো, নিঃশব্দে উঠে 4 থাকের কৌটোখানা নামালেন। মেনু কি? তোমার জন্য মালাই চমচম আছে, নরম পাকের সন্দেশও তোমার মেয়ে এনেছিল। বৌমা দুপুরে আলুর দম বানাচ্ছিল না, গন্ধ পাচ্ছিলাম। আছে গো আছে, তোমার আলুর দমও আছে। 2 পিস মাছ ভাজাও। তুমি মাছ ভাজা ভালোবাসো, দুটো তুমিই খাও, আমাকে খালি লুচি আলুর দম দিলেই হবে। লুচি কোথায় পাবো? পাবে মানে? রিন্টি আর বৌমা যে তখন লুচি ভাজছিল, সে তো ওদের জন্য, আমাদের জন্য ওরা নরম করে রুটি বানিয়ে দিয়েছে। লুচি দেয়নি? তপোধীর প্রায় আর্তনাদ করে উঠলেন। অমন করো কেন, তোমার না ভাজাভুজি খাওয়া বারণ, ঠান্ডা লুচি খেলে তুমি হজম করতে পারতে। টিফিন কৌটো ঢাকনা খুললেন করুণা। বৌমা দিতে চেয়েছিল, আমিই বারণ করেছি। তপোধীর রাগ করতেও ভুলে গেলেন। বিড়বিড় করে বললেন, শিরে হইল সর্পাঘাত, তাগাবান্ধি কোথা। বউই যদি শত্রু হয়, দুধ নেই কিছু নেই, আমি রুটি চিবোতে পারবো না। তোমার জন্য সেই আচারটা এনেছি গো। করুণা যেন শিশুকে বলেছেন, সেই যে গো মিক্সড পিকল, তুমি ভালোবাসো বলে সেলস গার্লের কাছ থেকে কিনেছিলাম। ট্রেনের গতি কমছে, খড়গপুর এসে গেল। ভেন্ডাররা জানলায় খাবার হাঁকছে। ছেলে 3টে তাস বন্ধ করে পুরি তরকারির হুকুম ছুড়ল। ওপারের বার্থের লোকটা তরতরিয়ে নেমে চলে গেল প্ল্যাটফর্মে। 2 সন্ন্যাসিনী উদাসীন স্বরে ডিমলাকে ডাকছে। তপোধীরও উঠে জানলায় গেলেন। এই, আমাকে 2টো বয়েলড এগ দাও তো। টিফিন ক্যারিয়ার পাশে রেখে বাবু হয়ে বসেছেন করুণা। ঝুলি থেকে প্লেট বার করছেন, গ্লাস বার করছেন, আলুর দম তুলছেন চামচ দিয়ে। অবাক মুখে বললেন, তুমি এখন ডিম খাবে? খাবো। এই, 2টো ডিমের দাম কত? আমি কিন্তু খাবো না। খেও না, আমি একাই খাবো। আর সারা রাত বেলুনের মতো ফুলবে।
করুণার চোখ থমথমে। নুন ছাড়া খাবে কিন্তু। সব ব্যাপারে হুকুম ফলাবে না, আমি দুটোই খাবো উইথ সল্ট। কচকচ ডিম সেদ্ধ চিবোচ্ছেন তপোধীর নুন মাখিয়ে, করুণাকে দেখিয়ে দেখিয়ে। তীব্র চোখে তাকিয়ে আছেন করুণা, সেদিকে এতটুকু ভ্রুক্ষেপ নেই তার। ট্রেন ছাড়ল। 3 যুবক খাওয়া সেরে মৌজ করে সিগারেট ধরিয়েছে। ধোঁয়া পাক কাচ্ছে কূপে। মাঝবয়সী লোকটা 8 ডজন কলা হাতে পাকা মাদারির মতো টঙে উঠে গেল। খ্রিস্টান সন্ন্যাসীরাও রাত ঘুমের নিরাসক্ত তোড়জোড় চালাচ্ছে। বাতাসে ঠান্ডা ভাব বেড়েছে সামান্য, এমন কিছু বেশি নয়। বাথরুম সেরে ধুতি বদলে লুঙ্গি পরে এলেন তপোধীর। করুণা ইতিমধ্যেই 3 যুবকের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছেন। তাদের হাঁড়ির খবর বার করছেন টেনে টেনে। তপোধীর গিন্নির মেজাজটা পড়ার চেষ্টা করলেন। একটু খোসামুদের সুরে বললেন, তোমার চাদর বার করে দিই? করুণা শুনেও শুনলেন না। তপোধীর আবার বললেন, সুতির চাদরটা বার করব? না। বাপস, কি তেজ গলায়! তপোধীর মুখ হাসি হাসি রাখারই চেষ্টা করলেন। জানলাটা বন্ধ করে দাও না। কেন? কেন আবার কি? তোমার ঠান্ডা লেগে যাবে। জানলা বন্ধ করলে আমার গরম লাগবে। এরই নাম বাতিক। ইনি আবার অন্যের পিছনে লাগেন। তপোধীর গার্জেনের গলায় বললেন, রাতের ট্রেনে কারুর গরম লাগে না, আমার লাগে। শুনলে পাগলেও হাসবে। স্ত্রীকে টপকে ঝুপ করে কাঁচ নামিয়ে দিলেন তপোধীর, 2টো জানলারই। হাত ঝাড়তে ঝাড়তে বললেন, একটু গরম লাগুক, কদিন আগেই গলা ব্যথা হয়েছিল, সে খেয়াল আছে? করুণা বিশেষ পাত্তা দিলেন না, আবার গল্প জুড়েছেন সামনের ছেলেটির সঙ্গে। ভাঁজ করা ধুতি কিট ব্যাগে রেখে পাশের চেন খুললেন তপোধীর, হাত রাখছেন। আমার প্রেশারের বড়িগুলো গেল কোথায়? যেখানে রেখেছিলে সেখানেই আছে, করুণার উদাস জবাব। সেখানে নেই? তাহলে ওখানে রাখুনি বললেই হলো, আমি নিজে হাতে কিট ব্যাগে তুলেছি। এটা তাহলে কি? কোলের হ্যান্ডব্যাগ থেকে ওষুধের পাতা বার করলেন করুণা। লুকিয়ে রেখেছিলে? আমার আর খেয়ে দে কাজ নেই, তোমার ওষুধ লুকাবো? টেবিলে ফেলে এসেছিলে, আমি মনে করে নিয়ে নিয়েছি। বলতে বলতে ছেলে 3টেকে সালিশি মানছেন করুণা। দেখেছো তো কি বেখেয়ালি মানুষ নিয়ে আমার ঘর করা। তলু হাঁড়ির মতো মুখ করে ট্যাবলেট গিললেন তপোধীর, ঢকঢক খানিকটা জল খেললেন। বেডিং খুলতে গিয়ে কি যেন মনে পড়ে গেল, হঠাৎই থামলেন। তোমার মালিশটা নিয়েছো? আমার তোমার মতো ভুলো মন নয়, বালতি ব্যাগে আছে। বটেই তো, বটেই তো। খোলা কিট ব্যাগের পকেট থেকে একখানা টিউব বার করলেন তপোধীর, করুণার নাকের সামনে নাচাচ্ছেন। এটা তাহলে কি? খপ করে ওষুধটা কেড়ে নিলেন করুণা, নিজের হ্যান্ডব্যাগে পুরে ফেললেন। এটা তোমার কাজ, তাই আমি বেরোনোর সময় খুঁজে পাচ্ছিলাম না। আমার কাজ নয়, তোমারই বেয়াক্কেলেপনা। কেউ যদি সরিয়ে রাখে কি করব? সরাইনি, মনে করে সঙ্গে নিয়েছি বলি ছেলে 3টের দিকে ফেললেন তপোধীর। দেখো দেখো কি চিজ নিয়ে ঘর করি আমি। মজা পেয়ে হাসছে 3 যুবক। হাসতে হাসতেই টপাটপ মাঝের বার্থ নামিয়ে ফেলল, ফু দিয়ে দিয়ে বালিশ ফোলাচ্ছে, পেশাদারি ভঙ্গিতে আয়োজন করছে শোয়ার। 5 মিনিটের মধ্যে ডান কাত ফিরে ঘুমিয়ে পড়ল 3 জন। তপোধীর বসে বসেই হাই তুলছেন। এবার তো আমাদেরও শুতে হয়। সারা রাত জাগবে বলেছিলেন না? করুণার কণ্ঠে উপহাস। ঘুম পাচ্ছে যে। তবে শোও, দাঁড়াও বিছানা করে দিই। এখানে কেন? আমি মাঝের বার্থে যাচ্ছি। ওটা এখন নামাবে না। কেন? কারণ আমি ঘুমোবো না, তাই। ওটা নামালে আমার বসতে অসুবিধে হবে। তপোধীর কথা বাড়ালেন না, বাধ্য ছেলের মতো নিচের বার্থেই শুয়ে পড়লেন, করুণাকে আলগা ছুঁয়ে। তপোধীরের মাথার কাছে গুটিসুটি মেরে বসে আছেন করুণা। আনমনা চোখে দেখছেন পৃথিবীটাকে বন্ধ কাচের এপার থেকে। রাত নিঝুম হয়ে এলো, কামরায় জেগে আছে নীলচেলা রাতবাতিরা, জেগে আছেন করুণা। স্বপ্ন স্বপ্ন বাতাস খেলে বেড়াচ্ছে কূপে সে কূপে। আধার ছিঁড়ে ছুটছে রেলগাড়ি, ঝমঝম ঝমাঝম, থামছে ছুটছে, থামছে ছুটছে। পার হচ্ছে নদী, পার হচ্ছে প্রান্তর, পার হচ্ছে একটার পর একটা সেতু। গভীর রাতে তপোধীরের ঘুম ভেঙে গেল। করুণা ঠেলছেন জোরে জোরে। হেই, শুনছো? বাপ, কি ঘুম রে! কামরা যে একেবারে মাত করে দিলে।
পাশ ফিরে শো। ঘুম চটকে গেল। চোখ বড় করে উঠে বসলেন তপোধীর। চিল্লাচ্ছ কেন? হলোটা কি? সিংহের মতো নাক ডাকাচ্ছ কেন? তোমার তাতে কি? আমার ঘুম আসছে না, ট্রেনে আমার ঘুম আসবে না। শুলেই আসতো, বললাম আমি ওপরে উঠে যাচ্ছি। না, ওপরে উঠলে তোমাকে আর ঠেলা যাবে না। অভ্যেস তো জানি, না ডাকলে তোমার গর্জন থামে না। সঙ্গে একটা পাখা আনলে পারতে, ডাঁটি দিয়ে খোঁচাতে মনের সুখে। তাই উচিত ছিল। কি লোকের সঙ্গে না বেড়াতে বেরিয়েছি, কুম্ভকর্ণ একটা। করুণা যেন গলা কাঁপল একটু। তপোধীর অপাঙ্গে তাকালেন। হঠাৎ কোত্থেকে এক ঝলক বাতাস এসে ঝাপটা মারে 69 বছরের মনটায়। বাতাসটা এত বেশি দূরের যে চিনেও চিনতে পারলেন না তপোধীর। এবার একটা নদী পার হচ্ছে রাতের গাড়ি। ধীরে, অতি ধীরে। বৈতরণী নদী। এ নদী পার হলে নাকি এপারের টান কমে যায়। তপোধীর চুপটি করে বসে আছেন। করুণাও নীরব। বয়ে যাচ্ছে মৌন মুহূর্ত। একসময় তপোধীর ফ্যাসফেসে গলায় বললেন, ওয়াটার বটলটা দাও তো। করুণা জানলার কাছে মুখ ঘুরিয়ে নিলেন। নিজে উঠে নাও। মুহূর্ত মিলিয়ে গেল। তপোধীর অসহিষ্ণু হলেন নিয়ম মতোই। বললেন, তোমার সামনে ঝুলছে বলেই বলা, থাক, তেষ্টায় গলা শুকিয়ে নয় মরেই যাব। কি কথার ছিরি! হাত বাড়িয়ে জলের বোতল পারলেন করুণা। সবটা শেষ করো না, আমিও খাবো। এক ঢোক খেয়েই প্লাস্টিকের বোতল এগিয়ে দিলেন তপোধীর। খাও, নিজে আগে প্রাণ ভরে খাও। মেজাজে একেবারে চাঁদই ফাটে দেখি। উত্তরে কিছু একটা বললেন তপোধীর। তার উত্তরে করুণা, তার উত্তরে তপোধীর। চলছে কলহ, চলছে বিনবিন ঝগড়া। বন্ধ কাঁচ ফুঁড়ে চলে গেল বাইরে, নাচতে নাচতে, দুলতে দুলতে। রাত এখন বড় মায়াময়। চাঁদের বুড়ি রূপলি সুতো কেটে চলছে চরকায়। সেই সুতোয় বোনা মসলিন এখন ভাসছে চরাচরে। রূপলি সব মেখে ছুটছে অলৌকিক গাছপালা, ছুটছে মাঠ, ছুটছে নদী, ছুটছে বালির চর। বৃদ্ধ পৃথিবী ছুটছে সমুদ্রের পানে, জ্যোৎস্না মেখে জ্যোৎস্না হয়ে। সেই জ্যোৎস্নায় একাকার হয়ে গেল কলহরাজি। জ্যোৎস্না চলছে সমুদ্রের পানে, বড় বাংময় জ্যোৎস্না। হানিমুনে চলেছেন 69 আর 63, তপোধীর আর করুণা। নমস্কার, এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প 69 আর 63। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আরও নানান স্বাদের গল্প শুনবার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।